মুখে সমান অধিকারের বলি, অথচ মেহেরপুরের কচুর জমিতে পুরুষ কামলার চেয়ে কম মূল্যে মাত্র 400 টাকায় দিনরাত খাটছেন 65 বছরের মাজেদা খাতুন। দুমুঠো ভাতের জন্য এই চরম বৈষম্য আর হাড়ভাঙা যুদ্ধ। সরকারি পাকা দেয়াল আর টিনের চাল জুটেছে ঠিকই, কিন্তু খালি পেটে এই ঘর জীবন্ত কারাগার। আমি তৌফিক রানা দেখাচ্ছি মেহেরপুরের সেই জনপদ যেখানে টিনের নিচে ছাদ আছে, কিন্তু কোনো স্বপ্ন নেই। তখন 1997 সাল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে শুরু হওয়া আশ্রয়ণ প্রকল্পের বয়স আজ প্রায় 28 বছর। মেহেরপুর জেলা সদর থেকে প্রায় 5 কিলোমিটার দূরে কুতুবপুর ইউনিয়নের 13 ঘরিয়া গ্রামে গড়ে উঠেছে এই ভূমিহীন জনপদ। এখানে বাস করেন প্রায় 1200 চরম হতদরিদ্র মানুষ। মাঠের মধ্যে সারিবদ্ধ ঘরগুলো দূর থেকে দেখলে মনে হবে কোনো শিল্পী যেন ক্যানভাসে এঁকেছেন। দেখতে বেশ সুন্দর হলেও ভেতরে কিন্তু একেবারেই অভাব আর স্বপ্নবিহীন জীবন। দেখতে পাচ্ছেন রান্না হচ্ছে, এখন প্রায় 3টা পার হয়ে গেছে। এটা কিন্তু দুপুরের রান্না, তাহলে এখন রান্না করতে সময় লেগে যাবে আরও আধা ঘন্টা। খেতে খেতে 4টা বেজে যাবে। আসলে এখানকার দুঃখী মানুষের খাওয়ার কোনো ঠিক নাই, যেহেতু মেয়ে মানুষ হয়েও তাদেরকে মাঠে পুরুষের সাথে কাঁধ মিলিয়ে কাজ করা লাগে। তাই ধরেন আপনার দুপুরে রান্না রাত্রে রান্না সকালে, হয়তো কখনো পান্তা ভাতও জোটে কিনা সে খবর আমরা কিন্তু রাখি না কেউ। চুড়ি হালামালা আছে, চুড়ি হালামালা আছে। আমি হেঁটে বেড়াচ্ছি যে পাড়াটির মধ্য দিয়ে। দেখতে পাচ্ছেন আমার চারিপাশে যে ঘরবাড়িগুলো রয়েছে আর যে মানুষগুলো রয়েছে, এনারা কিন্তু শখ করে এখানে ভাড়া বাসায় আসেন এমনটি নয়। এখানে সরকার দিয়েছিলেন যে ঘর। এনারা হচ্ছে গৃহহীন মানুষ। এক কথায় এই জায়গাটিকে বলা হয় ভূমিহীন। যাদের জায়গা জমি নাই, সম্পদ বা কোনো কিছুই নাই, এক অর্থে তারাই কিন্তু এখানে বসবাস করেন। তবে অবশ্যই সরকার ঘর দিয়েছে সে সময়, তবে স্থায়ীভাবে কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করেনি। অবশ্যই ঘর দিলে থাকার জায়গা দিতে হবে এবং স্থায়ী কর্মসংস্থানের সুব্যবস্থা করা উচিত বলে আমরা মনে করি। আমরা এখানে আমাদের বাড়ি ঘর করে দিয়েছে সরকার, সেই কারণে আমরা এখানে এসে আমরা বসবাস করছি। আমাদের এখন কিছুই দেয় না, আমাদের একটু জমি দিছে, আমাদের ন্যায় ছেলে মেয়ে ন্যায়, কেউ স্বামীরা তা মারা গেছে, আমরা এখন অসহায়। আমরা মেহেরপুর যাইতে আমাদের অসুবিধা হয়, আমাদের গাড়ি ঘোড়া নেই, আমরা এখানে বেচা কেনা করতে আইলে পরে দাম বেশি নেয়। একজনে যদি ডাঁটা বেচতে আসে বাজারে যদি 10 টাকা, এই গ্রামে এসে 20 টাকা নেয়। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মানুষগুলো কিন্তু বেশ খানিকটা কষ্টে রয়েছেন। সরকার হয়তো ঘর দিয়েছেন, কিন্তু স্থায়ীভাবে কোনো কর্মসংস্থানের সুযোগ করে দেয়নি। তাছাড়া ধরেন শহর প্রায় 5 কিলোমিটার দূরে। তিনি বললেন কিন্তু যে সবজির দাম যদি 10 টাকা হয়, তাহলে এখানে এসে দাম হয়ে যায় কিন্তু 20 টাকা।
গো। আর আছে হেঁটে বেজ যাবে দেখুন। টেলিভিশনের পর্দায় যে উন্নয়নের বুলি শোনান, মেহেরপুরের মাঠের বাস্তবতা তার উল্টো। দুমুঠো ভাতের জন্য হাজারো মাজেদা খাতুনকে যখন কম মূল্যে মাঠে খাটতে হয়, তখন শ্রম ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের এসি রুমের বাবুদের দায়িত্বশীলতা দিয়ে প্রশ্ন ওঠে। কাগজে কলমের উন্নয়ন আর মাঠের এই চরম বৈষম্যের দূরত্ব ঘুচিয়ে কর্মকর্তারা যেন টেবিল ছেড়ে মাঠে নামেন। শুধু টিনের চাল আর পাকা দেওয়ালেই পুনর্বাসন নয়, পেটের ক্ষুধা আর ন্যায্য মজুরি নিশ্চিত করাই আসল উন্নয়ন। ঘর তো বেশি ঘর ঘর কি দিল ঘর 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 ঢালা বুনে কি খাই যাই রে হ্যাঁ, দেখতে পাচ্ছেন প্রায় 60-65 বছর বয়স হয়ে গেছে। এই লাঠি ছাড়া তিনি কিন্তু একটু হাঁটতে পারেন না। সরকারি ঘরও তিনি পান নাই, ওনার মেয়ের ঘরে উনি থাকেন, আর আয় রোজগার তেমন কিছুই নাই। ছাগল বলতে এখানে যে অসংখ্য ছাগল রয়েছে, ওনার কিন্তু মাত্র 3টা ছাগল। তাতে কিন্তু উনি অখুশি না। আল্লাহ যেভাবে রেখেছেন ভালো আছেন উনি দাবি করছেন। আর আপনার পরের জমিতে আপনার কচু কুড়িয়ে ঝাল কুড়িয়ে উনি বিক্রি করে 1 কেজি চাল ডাল কিনে দুমুঠো ভাত খেয়ে কোনো রকম বেঁচে আছেন। অনেকের সচ্ছল অবস্থা থাকা সত্ত্বেও তদন্ত ছাড়াই তারা ঘর পেয়েছেন, অথচ 65 বছরের বৃদ্ধা ভানু খাতুন এই আশ্রয়ন প্রকল্পে একটা শেষ আশ্রয় পেলেন না। মাঠ পর্যায়ের কিছু কর্মকর্তার এমন চরম দায়িত্বহীনতায় আজ প্রশ্নবিদ্ধ হচ্ছে সরকারের এই মহতী উদ্যোগ। কেন যোগ্য ব্যক্তিরা বঞ্চিত হবেন? এই অযোগ্য ও উদাসীন কর্মকর্তাদের শুধু স্বপদে বহাল রাখা নয়, বরং জবাবদিহিতার আওতায় এনে তরুণ ও নিষ্ঠাবানদের হাতে দায়িত্ব বুঝিয়ে দেওয়া এখন সময়ের দাবি। আশ্রয়ণ প্রকল্পের মাঝে একটি সুন্দর বিদ্যালয় রয়েছে, অনেক বড়। আর এখানে কিন্তু বাচ্চারা খেলা খেলছে টিফিনের সময়। তারা অনেক কষ্ট করে এই বিদ্যালয়ে আসেন। তাদের বিদ্যুৎ নাই, গরমে প্রচণ্ড কষ্ট হয়, সেই কারণে লেখাপড়াও করতে সেভাবে পারছে না। দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চারা, সোনামণিরা আমার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, খেলা খেলছে। ভাব দেখে মনে হচ্ছে বড় লোকের বউরা ছাতার নিচে বসে সময় কাটাচ্ছেন, তাই কি না দর্শক? কিন্তু আসলে না। এই প্রচণ্ড রোদের এই ছাতার নিচে বা ছাতার বাইরে অসংখ্য মহিলারা কাজ করছেন। তারা কিন্তু এখানে শখ করে কেউ আসেননি, পেটের দায়ে এসেছেন। এই কচু তোলা কিন্তু পুরুষের কাজ। কেন আমাদের এই উন্নত দেশে পুরুষের কাজগুলো এই অসহায় মেয়েরা করছেন? খাইতে পারিনি, খাইতে পারিনি, তাই তো আমরা এসেছি। আমাদের তেমন দেওয়ার মানুষ নাই, আমরা কাজ করতে এসেছি। আমরা কাজ করি খাই, আমাদেরকে ভাতা মাতা কেউ দেয় না। সকাল হলে আসি, 6টার দিকে আসি, সারাদিন কাজ করি, পান্তা ভাত খেয়ে আসি, আবার গিয়ে কাজ করি। অসুখ পায়ে ব্যথা, হাঁটতে পারিনি, হাত থেকে আমরা খাইতে পারিনি কিছু না, তাইতে আসি। আমার ছেলেপিলি নাই, আমি স্বামীটা মরে গেছে 2 বছর হচ্ছে।
প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটি পাওয়ার টিলারে করে ছুটে চলেছি এই গ্রামের সরু পথ ধরে। আসলে আমরা কিন্তু কোনো ভ্রমণে বের হইনি। কোনো এখানে মহিলা দেখতে পাচ্ছেন, আমাদের মা বোনেরা কিন্তু শখ করে এই কচুর গাড়ির উপরে বসে নাই। এখন এই 400 টাকা হাজিরায় সকাল থেকে মোটামুটি ধরেন এখন দুপুর 2টা বেজে গেছে। এই কাজের পর আবার ওই সামনে বাজারে যেয়ে এই কচু বাছা লাগবে। এই বাছাইয়ের পর এবং বড় গাড়ি আসবে, ট্রাক, সেখানে এই কচু লোড হবে এবং ঢাকার উদ্দেশ্যে এই কচুর গাড়িটি ছেড়ে যাবে। আর প্রতিটি মহিলা কিন্তু এই 400 টাকা করে পাবেন দিন শেষে, এবং সন্ধ্যার পরে যে আবার রান্না বান্না করে খাবেন। দেখেন কতটা ঝুঁকি নিয়ে ছুটে চলেছে সামান্য দুটি ভাত খেয়ে বেঁচে থাকার জন্য। দেখতেই পাচ্ছেন এখানে মা বোনেরা বসে আছে। এখানে রিস্কি রয়েছে আর কি। এই গাড়িতে কিন্তু বসে থাকা খুব একটা সহজ ব্যাপার নয়। আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি। দেখেন আমাদের গাড়িটি, এই যে আমরা যাচ্ছি, গাড়িটি কত বড় এবং কচু লোড করা রয়েছে, এবং আপনার এখানে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। আর একটি দুর্ঘটনা ঘটলেই কিন্তু একটি পরিবার শেষ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে যে বয়স্ক মহিলারা রয়েছেন, তাদের প্রত্যেকেরই কিন্তু পরিবার রয়েছে। কেউ না কেউ সারা জীবনের জন্য তার মমতাময়ী মাকে হারাবেন, ভাইকে হারাবেন, বোনকে হারাবেন। তবে আমরা সকলের, আপনাদের সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যেন এই তৃণমূল পর্যায়ের এই অসহায় দুঃখী মানুষগুলো দুমুঠো ভাত খেয়ে বেঁচে থাকতে পারে, সেই ব্যবস্থা আমাদের সরকার অবশ্যই করবেন। এই যে কচু দেখছেন না, একটা একটা করে উনি সকাল থেকে খুঁটে বেড়াচ্ছেন। এই যে এক ব্যাগ কচু, এখানে কিন্তু 4-5 কেজি কচু হবে সর্বোচ্চ আর কি। আর উনি এগুলো কিন্তু ওই 15 টাকা কেজি দরে বিক্রি করবেন, এবং বিক্রি করার পরেই চাল কিনবেন, হয়তো ডাল কিনবেন, বা হয়তোবা একটু ওষুধপালা কিনে খাবেন নিজে সুস্থ থাকার জন্য। তাহলে দেখেন আমাদের এই আধুনিক যুগে এই যে পিচঢালা রাস্তাঘাট শহর হচ্ছে, কি দরকার? আমাদের এই আধুনিকতার কোনো প্রয়োজন নাই। যদি আমাদের দেশের মায়েরা এই বয়সে, শেষ বয়সেও যদি একটু শান্তি না পায়, এই মানুষের জমিতে কচু কুড়িয়ে বিক্রি করে তাকে পেট চালাতে হবে। প্রিয় দর্শক, সূর্য ওঠার আগেই মাঠে প্রবেশ করা লেগেছে এই মানুষগুলোকে, এবং সেখানে কচু তুলেছেন গাড়িতে করে। আপনার এটা দেখছেন যে এটা মহাজনের আড়ত আর কি, এক কথায় এই মহাজনের আড়তে এখানে কচু বস্তাসহ বুঝিয়ে দিলেন পরিষ্কার করে। এখন মোটামুটি সন্ধ্যা 7টা বাজে। তো এই 400 টাকার বিনিময়ে আমাদের মা বোনদের আর কত কাজ করিয়ে নেবেন, আর কত ঘন্টা কাজ করা লাগবে। প্রিয় দর্শক, সেই ভোর 6টায় যেয়ে এই মাত্র কাজ শেষ হলো আর কি। মানে 400 টাকা আর কি হাজিরা আর কি। এই 400 টাকা মজুরি পেলেন উনি, দিয়ে আপনার এই যে অল্প কিছু কচু আর কি দিয়েছেন রান্না করে খাওয়ার জন্য। তো বাসার দিকে আর কি যাচ্ছেন উনি। তো চলেন যাওয়া যাক বাসার দিকে। এই হলো মানুষের জীবন। দেখতেই পাচ্ছেন ভোরবেলা উঠে, সূর্য ওঠার আগে আর কি উনি মাঠে গিয়েছিলেন, এবং সামান্য কটা কচু পেয়েছেন, আর আপনার 400 টাকা আর কি হাজিরা পেয়েছেন। আমাদের সময়ের দাবি
যেন এই মানুষগুলোর বেতন যেন বেশি পায় কাজ করে। ওনার এই যে ভাঙা ছাতা, এই যে ব্যাগ, এই সম্বল আর কি। এই যে ওনার হচ্ছে সরকারি আর কি ঘর, উনি যেটা পেয়েছেন এই ঘরে আর কি উনি থাকেন। আচ্ছা, এখানে রাখলাম আপনার এই তরকারি, কচু, ছাতাটা থাকলো এখানে। দেখতেই পেলেন ভোর 6টায় উঠে এখন রাত বাজে প্রায় 9টা। কচু তুলেছেন পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এবং মহাজনের ঘরে সেগুলো পৌঁছে দিয়েছেন। বুঝিয়ে দেওয়ার পর মাত্র 400 টাকা পেয়েছেন এবং এখন এই গোসল করে উনি খেতে বসেছিলেন। এই সামান্য কয়টা ভাতের জন্য সারাটা দিন কাজ করে গিয়েছেন। তো প্রিয় দর্শক, এতক্ষণ যেটি দেখলেন, শুনলেন এবং অনুভব করলেন, যদি এটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে, কথা হবে নতুন কোনো ঠিকানায়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।